কয়েকটি নৃশংস ঘটনায় প্রশ্নবিদ্ধ সরকারের সক্ষমতা, মন্তব্য তারেক রহমানের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহসী হওয়ার তাগিদ। অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েও বক্তব্য দিলেন জামায়াতের আমির। বললেন, গণ অভ্যুত্থানের পর আগের ব্যবস্থায় চলতে পারে না দেশ। কক্সবাজারের চকরিয়ায় এনসিপির সমাবেশ মঞ্চে ভাঙচুর। বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, বান্দরবানে পৌঁছালো পদযাত্রা। গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত, প্রয়োজন হলে মরদেহ তোলা হবে, বললেন উপদেষ্টা। কাল ভোর পর্যন্ত কারফিউ, গ্রেপ্তার 283। রংপুরে গ্যাস স্টেশনের ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত 20 জন। যানবাহন, দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। স্বাগত। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সম্প্রতি কয়েকটি নৃশংস ঘটনায় সরকারের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে কোনোভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। 19 জুলাই সেই ভয়াবহ দিনটা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের বীর শহীদরা জাতির গৌরব, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশের বর্তমান অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোনোভাবেই চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। জাতীয় নির্বাচন আসন্ন। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। সুতরাং আমাদের সকলের কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার যেন সময় নষ্ট করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরও সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধই রাষ্ট্রের মূল ভিত্তি, এ নিয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে দেরি না করার আহ্বান জানান তিনি। এ সময় অন্য রাজনীতিকরা মন্তব্য করেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একার ফসল নয়। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের সভায় এসব কথা বলেন নেতারা। জুলাই অভ্যুত্থানে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই সভার আয়োজন। স্বৈরাচার সরকারের নিন্দা জানান নেতারা। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেন, যারা গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারাই লাভবান হচ্ছে। তিনি শঙ্কা করেন, নির্বাচন যত দেরি হবে গণ অভ্যুত্থানের বিরোধী শক্তিগুলো তত সক্রিয় হবে। 1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন নেতারা। দ্রুত নির্বাচনের দাবিও জানান। নানান লক্ষণ আমরা দেখছি,
মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে, যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দেবেন, আমি 4-5 দেব তাদেরকে। এই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের হাত থেকে সরে গিয়ে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক হাতের দলের কাছে বা গোষ্ঠীর কাছে এটা সীমাবদ্ধ হয়ে পড়ুক। এই গণ অভ্যুত্থান আমাদের সকলের। নেতারা বলেন সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে এই সরকারের, ব্যর্থ হচ্ছে তারপরও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে প্রস্তুত হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর আগের ব্যবস্থায় চলতে পারে না। শনিবার রাজধানীতে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই অসুস্থ হয়ে পড়লেও শেষ পর্যন্ত বক্তৃতা সম্পন্ন করেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শফিকুর রহমান। ৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের এ জাতীয় সমাবেশ। এতে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগেই উপস্থিত হন ঢাকার বাইরের নেতাকর্মীরা। সকাল 10টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মাঠ ছাপিয়ে সমাবেশের ব্যাপ্তি ছড়ায় শাহবাগ, দুয়েল চত্বর, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল সহ আশপাশের এলাকায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। দুপুর 2টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। শুরুতেই বক্তব্য রাখেন শহীদ পরিবার ও জুলাই আন্দোলনে আহতরা। জামাতের কেন্দ্রীয় নেতারা বলেন, যারা সুষ্ঠু ভোট চায় না তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। আমি বলি আরেকটা লড়াই হবে। সবশেষ সভাপতির বক্তব্য দিতে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তীব্র গরমে দীর্ঘ সময় মঞ্চে থাকার কারণে বক্তব্যের শুরুতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছু সময় পর আবারও বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ান জামাত আমির, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারলেন না। 2 বার পড়ে যাওয়ার পরও বক্তব্য চালিয়ে যান তিনি। তবে এবার দাঁড়িয়ে নয়, বসে বক্তব্য শেষ করেন জামাত আমির। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। দীর্ঘদিন কোণঠাসায় থাকা জামাত 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে আবারও সরব হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম দলটির জাতীয় সমাবেশ, যেখানে 7 দফা দাবি তুলে ধরা হয়। নেতারা ঘোষণা দেন, যৌক্তিক দাবি আদায় করেই ভোটে যাবে জামাত ইসলামী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনাকে ক্রমাগত অস্বীকার করতে থাকলে আবারও ফ্যাসিস্ট হাসিনার পুনর্বাসনের সুযোগ তৈরি হবে, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় ফরহাদ মজহার বলেন, বাংলাদেশ গঠনের চেতনার সাথে জামায়াতে ইসলামের ভূমিকা সাংঘর্ষিক। এ সময় ডেমোক্রেটিক ইসলামিক আইডিয়াল নাম থেকে আবার জামায়াতে ইসলামে ফেরত যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তাদের নাম পরিবর্তনের জন্য ভালো সময়। এ সময় ফরহাদ মজহার বলেন, অভ্যুত্থানের পর সংবিধান নয়, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাই প্রধান কাজ। যারা এর বিরোধিতা করছে তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চায়। মত বিনিময় সভায় প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। ডেমোক্রেটিক লীগ করেছিলেন, ইসলামী আইডিয়াল করেছিলেন, তার ব্যাপারে জামাত ইসলামী নামটা কেন রাখছেন? এটা আমাদেরকে অপমান করেছেন। তাহলে আপনি যদি 71-এর যে মুক্তিযুদ্ধকে যদি আপনি অপমান করতে থাকেন, আপনি আবারও কিন্তু শেখ হাসিনাকে আনবেন। আপনি যদি অপমান করেন মানুষের ইতিহাস বোধকে,
তার চেতনাকে আপনি আবারও কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। কক্সবাজারের চকরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে। এজন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি। এর আগে দুপুরে কক্সবাজার শহরে সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় কারো পিআর বোঝাবুঝিতে সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে কক্সবাজার চকরিয়ায় জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির সমাবেশের মঞ্চে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় হামলাকারীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় বিএনপি কর্মীরা এই হামলা ভাঙচুর চালায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। পরে মহাসড়কে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর আগে কক্সবাজারে পাবলিক লাইব্রেরি চত্বরে সমাবেশ করে এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি দল। চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কারো পিআর বোঝাবুঝিতে আটকে থাকবে না সংস্কার কার্যক্রম। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। এনসিপি নেতাকর্মীদের জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি বান্দরবানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মারবা। এই মুহূর্তে আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন বান্দরবনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাহিদ ইসলাম বক্তব্য রাখছিলেন, কিন্তু আমরা সেটি শব্দ ত্রুটির কারণে দেখাতে পারছি না। আমরা পরবর্তীতে অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করব তার বক্তব্যে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 283 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রাত 8টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকার কথা জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, সংঘর্ষে নিহতের ময়নাতদন্তের প্রয়োজন হলে মরদেহ উত্তোলন করা হবে। দুপুরে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। 16 জুলাই লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করে এনসিপি। এই কর্মসূচি ঘিরে দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। এই সংঘর্ষে নিহত হয় 5 জন। তাদের দাফন ও সৎকার করা হয় ময়নাতদন্ত ছাড়াই। এ নিয়ে তৈরি হয় সমালোচনা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। কারফিউ শিথিল করায় স্বস্তি জানিয়েছেন স্থানীয়রা। আমি একজন ব্যবসায়ী, খোলাখোলা আমি ব্যবসা করি, কিন্তু আমার প্রতিষ্ঠানে 1 সপ্তাহ 3-4 দিন বন্ধ, আমি কিভাবে চলবো? জনজীবন আসলে অতিষ্ঠ হচ্ছে, খেটে খামাসে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। গোপালগঞ্জে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে মানবাধিকার সংস্থা HRFB। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন দমনে শুট অ্যাট সাইড বা দেখামাত্রই গুলির নির্দেশের কথা জানিয়েছিলেন পতিত সরকারের সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। 2024 সালের 19 জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের আন্দোলনে কারফিউ জারি অবৈধ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে ওবায়দুল কাদেরের বেফাঁস মন্তব্য সরকারের পতন ত্বরান্বিত করেছে।
4 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের কোটা সংক্রান্ত রায় বহাল রাখার সিদ্ধান্ত নিলে নতুন করে দানা বাঁধে আন্দোলন। 6 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ গোটা দেশ। আন্দোলন দমনে তীব্র হয় দলীয় ও পুলিশি নির্যাতন, এমনকি 18 জুলাই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। তারপরও আন্দোলন দমনে ব্যর্থ হয়ে গণভবনে 14 দলের বৈঠকে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক দেশে অধিকারের আন্দোলন দমাতে কারফিউ জারি অবৈধ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণকে পুঁজি করে জনগণের উপর নির্যাতন চালিয়েছে স্বৈরশাসক, আর এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই আন্দোলনে। এই অধিকার আন্দোলনকে দমানোর জন্য যে কারফিউটি জারি করা হয়েছিল সেটি ছিল অবৈধ। তাদের কারফিউর মধ্যে শুট এট সাইট যে ঘোষণা দিচ্ছেন সেটি অবশ্যই একটি অপসংস্কৃতির পরিচয় বহন করে এবং এটা আওয়ামী রাজনীতির যে সহিংসতা সেটিরই প্রমাণ করে। আওয়ামী লীগ ওই মুক্তিযুদ্ধের চেতনার ধারণ এর একটা বহন করে, এটা দাবি করে, কিন্তু বস্তুত তারা মানুষের উপর নির্যাতন করেছে এবং এই নির্যাতনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই আন্দোলনে। মিথ্যা তথ্য ছড়িয়ে আন্দোলন দমানোর কৌশল সে সময়ে আন্দোলনকে দ্রুত চাঙ্গা করেছে, যা পরে আওয়ামী লীগের পতনকে আরও ত্বরান্বিত করেছে বলে মন্তব্য বিশ্লেষকদের। প্রথম কথা হচ্ছে যে এটা তার এখতিয়ারভুক্ত বিষয় নয়, এটা অযাচিত এবং এটা খুবই হার্ড, খুব কঠোর ভাবে এটা করতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছে। ঝামেলা তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখানো, সেখানে সরাসরি প্রকাশ্যে গুলি করে হত্যা করা, এই ধরনের ঘটনাই কিন্তু আওয়ামী লীগ সরকারকে মানে পতনটাকে ত্বরান্বিত করেছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এখতিয়ার বহির্ভূত বিভিন্ন ইস্যুতে ওবায়দুল কাদেরের বেফাস মন্তব্য হাস্যরস তৈরি ছাড়াও আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্টে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজ ও অবৈধ দখলদার বেড়ে গেছে এবং তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ। নগর কর্তৃপক্ষের জন্য আলাদা পুলিশ নিয়োগের দাবি তার। এদিকে ঢাকার 2 সিটিতেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি 2 প্রশাসকের। শনিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার বনশ্রী খালের 2 পারে রাস্তা সংস্কার ও আবর্জনা পরিষ্কারে হঠাৎ তৎপর সিটি কর্পোরেশনের কর্মীরা। ঢাকা উত্তরের প্রশাসক আসায় এই ব্যস্ততা। এ সময় প্রশাসক সেখানে বলেন, চাঁদাবাজ, অবৈধ দখলদার আর মাদকসেবীদের কারণে নগর পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। এজন্য সিটি কর্পোরেশনের জন্য আলাদা পুলিশ চাইলেন তিনি। যে পরিমাণ ইনফর্মাল সেটেলমেন্ট আগে ছিল, ইনফর্মাল অর্থনীতি ছিল, সেটা 5 গুণ করা হয়েছে শুধুমাত্র অবৈধ এই রাজনৈতিক ছত্রছায়ায় যেই প্রভাবশালী নতুন তৈরি হচ্ছে, যাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, নতুন যাদের হাতে এই চাঁদাটা ট্রান্সফার হয়েছে তাদেরকেও প্রশ্ন করা উচিত। তারা তো আমাদেরই আত্মীয় স্বজন কিংবা আমাদেরই পরিচিত কোনো প্রভাবশালী, সুতরাং তারা তো এই শহরগুলোকে নষ্ট করে দিচ্ছেন, শুধুমাত্র যে তাদের পকেট ভরছেন তা না। পরে খালপাড়ে গাছ লাগান প্রশাসক। মশা নিধন কার্যক্রমের কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। আমাদের কাজ আমরা করে যাচ্ছি, এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স খুবই নিয়ন্ত্রণে বাংলাদেশে, মানে ঢাকাতে, কিন্তু ঢাকা তো মূল বিষয় না, পুরো বাংলাদেশে আসলে ডেঙ্গুটা বেড়েছে, বিশেষ করে কোস্টাল জোনে এবং বরিশাল জোনে খুব বেশি বেড়েছে। আমরা এটা প্রতিদিন এভরিডে উই আর টেকিং আপডেটস এবং আমরা এটা অ্যাকশনে আছি। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে ঢাকা দক্ষিণে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করলেও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন নগর প্রশাসক। গত বছরের চেয়ে কিন্তু তুলনামূলক অনেক রোগী কম, তো আমরা মনে করি যে আমাদের এই অভিযানের ফলেই এই উন্নতিটা হয়েছে এবং আমরা আবার সাইক্লিক অর্ডারে এইভাবে আমরা 10টা জোন শেষ করে আবার 1 নাম্বার থেকে আবার শুরু করব। আমাদের অভিযান রাউন্ড দ্য ইয়ার চলতে থাকবে, অর্থাৎ এই ডেঙ্গু যেন কোনো ক্রমেই ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। পরবর্তীতে বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নগর কর্তৃপক্ষের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের সিও বাজার এলাকায় এলপি গ্যাস স্টেশনের গ্যাস সংরক্ষণ ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণ ঘটেছে। এতে 1 শ্রমিক নিহত হয়েছেন, আহত হন অন্তত 20 জন।
এ সময় 20টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস সংরক্ষণ ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। রংপুর মহানগরের এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে লিকেজ ধরা পড়ে এক সপ্তাহ আগে। এতে বন্ধ ছিল গ্যাস সরবরাহ। শনিবার দুপুরে মেরামত করতে যান 6 শ্রমিক। এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ সময় পাম্পের কাউন্টার, বেশ কিছু যানবাহন, কয়েকটি দোকান এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের গ্লাসও ভেঙে পড়ে। আসে দেখতেছি যে এখানে ধুমার মতো উঠতেছে, তখন মনে করলাম যে গ্যাস পাম্প বিস্ফোরণ আছে। গ্যাস পাম্প আসে দেখি যে অবস্থা বিশাল, মানে ছেড়ে বের অবস্থা, যা গাড়ি করে গ্লাস সব ভাঙে গেছে। আমরা এসে দেখলাম যে এই পিছনে গাড়ি, এই মানে রাস্তার কিছু গাড়ি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অন্তত 20 জনকে উদ্ধার করে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান একজন। ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাঙ্কের লিকেজ মেরামতের সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে। আসে ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন, অগ্নিকাণ্ড নাই, তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল, যেটা এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে। বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়িঘরে জানলা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে নিরাপত্তার ঘাটতির কারণে দুর্ঘটনা হতে পারে। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। আসার পরে জানছি যে একজন নিহত হয়েছে আর কয়েকজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা করছি যে হাসপাতালে প্রেরণ করার জন্য। সেনাবাহিনী আসছে, আমরা এটা সবাই মিলে সরে টরে দিচ্ছি, গাড়ির লিস্ট হচ্ছে। নিহত সেলিম রেজা গ্যাস স্টেশনটির লিকেজ মেরামতের জন্য গিয়েছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য ও ভক্তরা। বাংলা সাহিত্যের এক অনন্য প্রাণপুরুষ হুমায়ুন আহমেদ প্রয়াণ দিবসে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে গাজীপুরের পিরুজালির নুহাশপল্লীতে ভিড় করেন ভক্তরা। শনিবার সকালে দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে লেখকের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান তার স্ত্রী শাওন। তিনি জানান, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভক্তদের কাছে গল্পকার, পরিচালক, গীতিকার সব ক্ষেত্রেই হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য। তাই প্রিয় লেখককে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভক্ত অনুরাগীরা বছরের এই দিনটিতে ছুটে আসেন নুহাশপল্লীতে। গতানুগতিক ধারার যে বই লেখক আছে বা সিনেমা আছে, নাটক, যেগুলো ব্যতিক্রম আমরা সবসময় পেয়েছি। একটা প্রজন্ম বা একটা শতাব্দীতে একজন করে আসে। আমি মনে করি যে হুমায়ুন আহমেদের জন্ম এবং মৃত্যুদিন জাতীয়ভাবে পালন হওয়া উচিত। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। 2012 সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।